This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। নমস্কার, শুরু করছি প্রেস কর্নার। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর শুরুতেই নজর রাখবো ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির দিকে। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির অবনতি। এবার পরমাণু অস্ত্রবাহী মিসাইল তৈরি রাখছে ইসরায়েল। জেরিচো 2, জেরিচো 3 ক্ষেপণাস্ত্র তৈরি ইসরায়েলের। ক্ষেপণাস্ত্রে পরমাণু বিস্ফোরক রাখছে না ইসরায়েল। ইরান হামলা রুখতে না পারলে বিরাট ক্ষতির আশঙ্কা। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সায়ন্তর কাছে চলে যাবো। সায়ন্ত, কি আপডেট পাওয়া যাচ্ছে? এ তো আরো দিনের পর দিন পরিস্থিতির আরো অবনতি হচ্ছে। একদমই পরিস্থিতি যে আরো ভয়াবহ হয়ে উঠতে চলেছে তা কিন্তু ইসরায়েলের এই সিদ্ধান্তেই প্রমাণিত। যেটা ইসরায়েল মিলিটারি বা বায়ুসেনা সূত্রে যেটা খবর, যে জেরিচো 2 এবং জেরিচো 3 অর্থাৎ এই দুটো মিসাইল বিশ্বের যে প্রথম যে 3টি সুপারসনিক হাই সুপারসনিক মিসাইল রয়েছে তার মধ্যে অন্যতম। আর এই দুটো মিসাইলকে অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলকে কিন্তু তৈরি রাখছে ইসরায়েল, এবং তারা কিন্তু ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে তারা ইরানের দিকে তাক করেই প্রস্তুত রাখা হবে, কারণ যে কোনো সময় তারা সেই মিসাইল দুটিকে ছুটতে পারে ইরানের দিকে লক্ষ্য করে। স্বাভাবিকভাবেই এই ধরনের সিদ্ধান্তে কিন্তু গোটা বিশ্ব জুড়ে কিন্তু রীতিমতো উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে, কারণ এই দুটো মিসাইল যদি ইরান প্রতিহত না করতে পারে তাহলে ইরানের একাংশ মানচিত্র থেকে মুছে যাবে, এটা কিন্তু মনে করছেন সমর বিশারদরা। কারণ এর গতিবেগ এবং এর যা ক্ষমতা তা কিন্তু গোটা বিশ্ববাসী, কেন যারা সমর বিশারদরা বা যারা সুপারসনিক মিসাইলের সঙ্গে যারা যুক্ত সেই সব গবেষকরাও জানেন। স্বাভাবিকভাবেই ইসরায়েলের যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, এই অবস্থায় দাঁড়িয়ে বেঞ্জামিন নেতানিয়াহু একটা সিদ্ধান্ত নিয়েছেন যে জেরিচো 2 এবং জেরিচো 3 এই দুটো সুপারসনিক মিসাইলকে তারা তৈরি করে তাক করবেন। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই দুটো মিসাইল কিন্তু পরমাণুবাহী, যদিও ইসরায়েল সেনা সূত্রে খবর যে তারা এর মধ্যে পরমাণু বোমকে অ্যাড করছে না, তারা যেটা বিস্ফোরক সেটা পাঠাবে। এই মুহূর্তে সায়ন্ত, এই মিসাইল দুটোর মধ্যে নিউক ডিপ্লয়মেন্ট না হলেও এই সুপারসনিক দুটি ব্যালিস্টিক মিসাইল জেরিচো 2 এন্ড জেরিচো 3 রীতিমতো এই যে একটা দেশের মানচিত্রের একাংশ উড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। সায়ন্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। নজর থাকবে আমাদের আপডেটের দিকে। ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা গ্রুপ ক্যাপ্টেন শুভাগত জোয়ারদার রয়েছেন আমাদের সঙ্গে। গ্রুপ ক্যাপ্টেন জোয়ারদার, আপনার কাছেই জানতে চাইবো, এই যে যেভাবে ধীরে ধীরে পরিস্থিতির আরো অবনতির দিকে যাচ্ছে, ইরান ইসরায়েল পরস্পরের মেরুদণ্ড ভাঙার উপর শুধু যে জোর দিচ্ছে তা নয়, একেবারেই জেরিচো 2 জেরিচো 3 এই মিসাইল ব্যালিস্টিক সুপারসনিক মিসাইলও তারা ইতিমধ্যেই তৈরি রাখছে। এটা কত বড় একটা আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে? নমস্কার। আসলে ইসরায়েল ইরান কনফ্লিক্টের সূত্রটা আপনারা যদি দেখেন, যে কোনো কনফ্লিক্টের সময় একটা অবজেক্টিভ রাখা হয়। আর ইসরায়েল যখন প্রথম অ্যাটাক করে ইরানকে, তাদের অবজেক্টিভটা খুব ক্লিয়ার ভাবে আমাদের সবাইকার সামনে এসে গেছে, কারণ ওরা তাদের প্রথম 20 জন টপ লিডারকে ওখানে অ্যাটাক করে, তাদের নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। তো এটা রেজিম চেঞ্জের একটা সম্ভাবনা ওরা চাইছে, যে ইসরায়েলের মোটিভ হচ্ছে যে ইরানের যাতে রেজিম চেঞ্জ হয়, ইরানের যে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খোমেনি উনি তাকে ওরা ডাউন করতে চাইছে, তাকে নামাতে চাইছে। নেতানিয়াহু একটা স্টেটমেন্টও দিয়েছিলেন যে সমস্ত নাগরিকদেরকে যে তারা এই রেজিমের এগেনস্টে উঠে দাঁড়াক, আর তাহলে তাদের যুদ্ধটা রেজিমের এগেনস্টেই আর পাবলিক বা জনতার এগেনস্টে নয়। কিন্তু ইরান বা ইরানের পপুলেশন সেটাকে মেনে নিতে চায় না, তারা রিটালিয়েট করেছে, আর তাদের রিটালিয়েশনটা এসে পড়েছে সিভিল পপুলেশনের উপরে। তো অ্যাজ এ রেজাল্ট আমরা যেটা দেখছি যে এসকালেশন যে কাণ্ডটা হচ্ছে, সেই এসকালেশনের মেইন রিজন হচ্ছে যে এখন ওরা লিডারশিপের অ্যাটাকের পরে ওরা এখন জনতাকে, পাবলিককে টার্গেট করতে শুরু করেছে। গ্রুপ ক্যাপ্টেন শুভাগত, আপনি কাইন্ডলি আমাদের সঙ্গে থাকুন। আপনাদের জানিয়ে রাখি, এই যে তেহরানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রকেও হামলা, ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের প্রশাসনিক যে ভবন, সেই ভবনও ক্ষতিগ্রস্ত। প্রতিরক্ষা মন্ত্রকের গবেষণা দপ্তরে স্ট্রাইক করেছে ইসরায়েল, এবং ইরানের পাল্টা হামলায় ক্ষয়ক্ষতি বাড়ছে ইসরায়েলেরও। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ইতিমধ্যেই 6 জনের নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
এদিকে ইরানের গ্যাস ফিল্ডে হামলা ইসরায়েলের, দক্ষিণ ইরানের পার্টস গ্যাস ফিল্ডে এয়ার স্ট্রাইক ইসরায়েলের। বিশ্বের সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাসের ভান্ডার এই পার্টস গ্যাস ফিল্ড। ইসরায়েলি এয়ার স্ট্রাইকে পার্টস গ্যাস ফিল্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি। তেলের ডিপো, গ্যাসের ভান্ডার লক্ষ্য করে হামলা চালাচ্ছে দুই দেশই, ফলে শীঘ্রই বাড়তে পারে ক্রুড অয়েলের দাম। বিশ্ববাজারে তেলের দাম বাড়লে তার প্রভাব পড়বে কিন্তু আমাদের দেশেও, অর্থাৎ ভারতেও। আর এদিকে পাল্টা ইসরায়েলে হামলা, ঝাঁঝ বাড়ালো ইরান। তেল আভিভে ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের। ইসরায়েলের জনবহুল এলাকায় হামলা ইরানের। হাইফায় তেল পরিশোধনাগারে হামলা ইরানের। ইসরায়েলে 40টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। গ্রুপ ক্যাপ্টেন শুভাগত জোয়ারদার রয়েছেন আমাদের সঙ্গে। গ্রুপ ক্যাপ্টেন জোয়ারদার, এই জায়গাটাই জানতে চাইবো আপনার কাছে। দেখুন, পার্টিকুলারলি ইসরায়েল এবং ইরান একে অন্যের, কেন আমি প্রথম থেকে বলছি যে মেরুদণ্ড ভাঙার পেছনেই লেগেছে। একদিকে যেমন গ্যাস ডিপোগুলোতে সেখানে হামলা চালানো হচ্ছে, অয়েল রিফাইনারিজ টার্গেট করা হচ্ছে এবং পরমাণু কেন্দ্রগুলোকে টার্গেট করা হচ্ছে। মানে দুটো দেশ একে অন্যকে রীতিমতো ধ্বংস করার পথে এগিয়ে গেছে, কিন্তু আখেরে ক্ষতিটা তো আমাদের মতো সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। অবশ্যই আলটিমেটলি যে কোনো যুদ্ধের এফেক্টটা কমন মানুষ, সাধারণ মানুষের উপরেই পড়ে। এইখানে যে সূত্রটা নিয়ে যেটা শুরু হয়েছিল সেটা ছিল ইরান আর আমেরিকার নিউক্লিয়ার ডিসআর্মামেন্টের প্রশ্নটা নিয়ে উঠেছিল। আজকে ওদের ওমানে আর একটা মিটিং এ ছিল, 6th রাউন্ড অফ মিটিং, সেটাও ক্যান্সেল হয়ে গেছে। ইরানের স্ট্যান্ড হচ্ছে যে ওরা নিউক্লিয়ার এনরিচমেন্ট করবে। ইরানের যে কারেন্ট লিডারশিপ আছে তারা সেটা চাইছে। আর ইউএস বা ইসরায়েল স্পেশালি ওটাকে একটা বিরাট থ্রেট হিসেবে মনে করে, কারণ ইসরায়েলের চারিদিকে অনেক যারা যে দেশগুলো আছে তারা মোটেই ইসরায়েলের সাথে বন্ধুত্ব রিলেশন নেই। তো ইসরায়েলকে অ্যানাইহিলেট করার কথাও ইরান আগে বলেছিল। সেই ভয়ে আর সেই আশঙ্কাতেই কিন্তু ইসরায়েল এই প্রিএমপ্টিভ স্ট্রাইকটা ইরানের ওপর করেছে, ওদের লিডারশিপের উপরে আর ওদের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলোর উপরে অ্যাটাক দিয়ে শুরু হয়েছিল। গ্রুপ ক্যাপ্টেন জোয়ারদার, আপনি কাইন্ডলি আমাদের সঙ্গে থাকুন। আপনাদের আরও একটা খবর দিই, এই যে ইরান ইসরায়েল যুদ্ধ, এই যুদ্ধের আতঙ্কে ভুগছে এবার পাকিস্তানও। ইরান পাকিস্তান সীমান্ত এলাকায় ইসরায়েলের ছোড়া মিসাইল আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে এবং সেই কারণে নিজেদের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করলো পাকিস্তান বায়ুসেনা। সায়ন্ত রয়েছে আমাদের সঙ্গে। সায়ন্ত, একদমই দেখো, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম যে কি সেটা কিন্তু অপারেশন সিঁদুরেই প্রমাণিত হয়ে গিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তান কিন্তু কোথাও একটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বলেই মনে করছে সমর বিশারদরা। কিন্তু ইরান আর পাকিস্তান একদম পাশাপাশি অবস্থায়। ইসরায়েল যেখানে পাকিস্তান কার্যত ইরানকে সমর্থন জানিয়েছে, অন্যদিকে ইসরায়েলের ছোড়া মিসাইল বা বিমান হানা হতে পারে পাকিস্তানের সীমান্তবর্তী অংশে। এই আশঙ্কা থেকে কিন্তু পাকিস্তান নিজের এয়ার ডিফেন্স সিস্টেমকে হাই অ্যালার্ট জারি করেছে, এমনকি নিজের যুদ্ধ বিমানগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। দেখো, একটা খবর রটেছে যে F-35 যুদ্ধ বিমানকে ভূপতিত করেছে ইরান। কিন্তু যেটা আরও একটা বিষয় সমর বিশারদরা মনে করছেন যে এই ভূপতিত হয়েছে কিন্তু পাকিস্তান এবং ইরান সীমান্তে, সেখানে পাকিস্তানি নিজের এই এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেটা ভূপতিত করেছে বলে খবর রটেছে। কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তান যে মূল অ্যাটাকের জায়গা হতে চলেছে ইসরায়েলের কাছে, সেটা কিন্তু মনে করছেন প্রতিরক্ষা বিশারদরা। আর সেই কারণেই নিজেদের এয়ার ডিফেন্স সিস্টেম এবং নিজেদের বায়ুসেনাকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, তাদেরকে নির্দেশ পাঠানো হয়েছে তারা যেন সর্বদা সতর্ক থাকে। কারণ ইসরায়েলের ছোড়া মিসাইল কিন্তু পাকিস্তান সীমান্ত বা পাকিস্তানের ভূখণ্ডের মধ্যে এসে পড়তে পারে। তাই এয়ার ডিফেন্স সিস্টেম যদি অ্যালার্ট না থাকে তাহলে কিন্তু বিপদ বাড়বে। যদিও এয়ার ডিফেন্স সিস্টেম যে পাকিস্তানের কতটা ভঙ্গুর সেটা কিন্তু অপারেশন সিঁদুরেই প্রমাণিত হয়ে গিয়েছে। আর এই অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তানের অবস্থা কিন্তু রীতিমতো থরমরি কম্পের মতোই। শান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি আরও একবার চলে যাবো গ্রুপ ক্যাপ্টেন জোয়ারদারের কাছে। গ্রুপ ক্যাপ্টেন জোয়ারদার, এই জায়গায় দুটো বিষয় আপনার কাছে একটু জানতে চাইবো। এক, যেটা প্রথমে ইরান এবং ইসরায়েল কনফ্লিক্ট টেনশনের মধ্যে সীমাবদ্ধ ছিল, আস্তে আস্তে আশপাশের পার্শ্ববর্তী যে সমস্ত দেশ ছিল সেগুলো আস্তে আস্তে জয়েন্ট হচ্ছে এখানে। এবার পাকিস্তান তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ করছে, ওদিকে ইরান তারাও অ্যাক্টিভ রয়েছে, জর্ডান ওখানেও অ্যাক্টিভ রয়েছে। অর্থাৎ জিনিসটা মানে পেরিফেরিটা আস্তে আস্তে কিন্তু স্প্রেড করছে। এক, এবং দ্বিতীয় কথা হচ্ছে এই যে যে জায়গাগুলো টার্গেট করা হচ্ছে, অয়েল রিফাইনারিজ থেকে শুরু করে গ্যাস ডিপো থেকে শুরু করে, এবার এর জের পড়ছে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বাড়ছে, তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আমাদের মতো সাধারণ মানুষের জীবন। এরপর
এক কথায় বলতে গেলে পেটে তো টান পড়ার মতো অবস্থা চলে আসছে, অর্থাৎ কোথায় হাতে না মারি ভাতে মেরে দেবো, এরকম একটা অ্যাক্টিভিটি বা এরকম একটা অ্যাটমসফিয়ার এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। গ্রুপ ক্যাপ্টেন, ওকে, আপনার দুটো প্রশ্ন, প্রথম প্রশ্নটার আগে উত্তর দেব। ইরান আর ইসরায়েলের মাঝখানে একটা অনেক বড় ল্যান্ডমাস আছে ইরাকের। সিমিলারলি ইরান আর পাকিস্তানের মাঝখানে আফগানিস্তানের একটা বড় ল্যান্ডমাস পড়ে। সো যখন ইরান আর ইসরায়েলের কনফ্লিক্ট হচ্ছে, মাঝখানে কিন্তু একটা বড় এয়ার স্পেস, ইরাকের এয়ার স্পেসটা অলমোস্ট ইউজ হচ্ছে কনস্ট্যান্টলি। আর ওরা ইরাকের মাটি থেকে দেখা যাচ্ছে যে মিসাইলস ক্রস ওভার করছে, ফাইটার প্লেন ক্রস ওভার করছে, ড্রোনস ক্রস ওভার করছে। এটা আগেও হয়েছে, গতবার যখন ইরানের অ্যাটাক হয়েছিল, এবারও দেখা যাচ্ছে। সো প্রবলেমটা কি, অন্য দেশগুলো কেন চলে আসছে এর মধ্যে, কনফ্লিক্টের মধ্যে? কারণ তাদের এয়ার স্পেস ইউজ হচ্ছে। সেকেন্ড কারণ হচ্ছে তাদের একটা যে আরব ওয়ার্ল্ডে যে একটা সহযোগিতা আছে, সেই সহযোগিতার জন্য তারা নিজের কাছে এগোচ্ছে। ইরানের সাপোর্টে আসছে। এদিকে ইসরায়েলের যে খুব ক্লোজ বন্ধু আমেরিকা কিন্তু ইসরায়েলকে প্রচন্ডভাবে প্রোটেক্ট করার চেষ্টা করছে, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ওদেরকে রক্ষা করার চেষ্টা করছে। আর এখনো পর্যন্ত আমেরিকা ডাইরেক্টলি ইরানের উপর কোনো মিলিটারি অ্যাকশন নেয়নি, কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি ওরা ইরানের উপর যথেষ্ট চাপ দিয়ে রেখেছে। ওদেরকে এটাও বলেছে যে আমাদের যেই বেসগুলো ওয়েস্ট এশিয়াতে আছে তার উপর যেন কোনো অ্যাটাক না হয়, তাহলে আমরা রিটালিয়েট করব। টার্কি এর মাঝখানে কিন্তু ওপেনলি সাপোর্ট দিয়েছে ইরানকে। সো দেখা যাচ্ছে যে এটা একটা কাইন্ড অফ রিলিজিয়াস ফ্যাক্টর গুলো খুব স্ট্রংলি কাজ করছে, যে জিওনিস্ট রেজিম ভার্সেস দ্য ইসলামিক রেজিম। এই রেজিমের মধ্যে দুটোর মধ্যে একটা ক্ল্যাশের সম্ভাবনা হচ্ছে, সেই জন্য অনেকগুলো দেশ এর মধ্যে ইনভলভ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা প্রথম। দ্বিতীয় কথা হলো যে যখনই যে কোনো যুদ্ধ হয়, এটার ন্যাচারাল ফলো আউট হচ্ছে যে যেহেতু এগুলো অয়েল রিচ কান্ট্রি, এখানে অয়েলের ওপর অ্যাটাক হচ্ছে, অয়েল সিস্টেমে, তো তেলের দাম বাড়বে, তেলের দাম বাড়লে ইনফ্লেশন বাড়বে, আর আমাদের সাধারণ মানুষদের উপর অবশ্যই তার একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো। অনেক ধন্যবাদ গ্রুপ ক্যাপ্টেন জোয়াতার। ইরানকে তছনছ করে দেওয়ার হুঙ্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আমেরিকার উপর হামলা হলে পূর্ণ শক্তিতে প্রত্যাঘাত, এত তীব্র আঘাত হবে যা কেউ আগে দেখেনি। ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের। যদিও ইরান এবং ইসরায়েলের মধ্যে সমঝোতা করানোর প্রস্তাবও দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার নজর রাখবো পরের খবরের দিকে। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় জারি উদ্ধার কাজ। দুর্ঘটনাস্থল থেকে ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে। মৃতদের মধ্যে এখনো পর্যন্ত মৃত 31 জনের ডিএনএ ম্যাচ করা সম্ভব হয়েছে। সুমন পাওয়া মাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, একবারে দেখো, আহমেদাবাদের যে ভয়াবহ বিমান দুর্ঘটনা, তাতে 31 জন নিহতের ডিএনএ ম্যাচ করা সম্ভব হয়েছে। 12টি মৃতদেহ ইতিমধ্যেই পরিবারকে হস্তান্তর করা সম্ভব হয়েছে। মৃতদেহগুলি মূলত উদয়পুর, বারোদা, বিসনগর, খেড়ায় বসবাসকারীদের। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী গুজরাটের বিজয় রূপানি, তার মৃতদেহের ডিএনএ ম্যাচিং এর কাজ চলছে। বিভৎস দুর্ঘটনা, এখনো উদ্ধার কাজ চলছে, এবং এই যে উদ্ধার কাজের পর যেহেতু ডিএনএ একমাত্র সম্বল আইডেন্টিটি যাচাই করার জন্য, তার কারণ আগুনের ফুলকিতে অনেকেই প্রায় 100% বার্ন হয়ে গিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে সিভিল হাসপাতালে এখনো কিন্তু 13 জন চিকিৎসাধীন রয়েছেন। অন্যদের যারা নিহত তাদের ডিএনএ ম্যাচ করে তাদের পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়ার কাজ চলছে। ধন্যবাদ সুমন। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH